নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদেরকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মণি ডাক্তার। আর হ্যাঁ, এই গল্পটি যদি একটুও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এক অসহায় দরিদ্র ব্রাহ্মণ ডাক্তারের গল্পটা তাহলে শুনে নেওয়া যাক। আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠর গরমটা কেটে গিয়েছে, তাই রক্ষে। বাবা, যা কষ্টটা পেয়েছিলাম গত মাসে! এই বাগান ঘেরা হাটতলায় কি একটু বাতাস আছে মশাই? নেই। কিচ্ছু করতে পারলাম না এখানেও। আছি তো আজ প্রায় 1.5 বছর। শুধু এখানেই বা বলবো কেন, বয়স প্রায় 32-33 ছাড়িয়ে গেল। এখনো পর্যন্ত কি করলাম জীবনে? কত জায়গায় ঘুরলাম, কোথাও না হলো পসার, না জমলো প্র্যাকটিস। বাগআঁচড়া, কলারোয়া, শিমুলতলি, সত্রাজিতপুর, বাগানগা, কত গ্রামেরই বা নাম করব। কোথাও মাস কয়েকের বেশি চলে না। আর এই পলাশপাড়ায় যখন প্রথম আসি, বেশ চলেছিল কয়েক মাস। ভেবেছিলাম ভগবান বুঝি মুখ তুলে চাইলেন, কিন্তু তারপরেই কি ঘটল, আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখতে পাইনি। এখন মনে হয় কুণ্ডুবাবুদের আড়তে যখন চাকরি করতাম শ্যামবাজারে, সেই সময়টায় আমার খুব ভালো গিয়েছে। আমাদের গ্রামের একজন লোক চাকরিটা জুটিয়ে দিয়েছিল। খাতাপত্র লিখতাম, হাতের লেখা দেখে বাবুরা খুশি হয়েছিলেন। 8-9 মাসের বেশি সেখানে ছিলাম। তার মধ্যে কলকাতায় যা কিছু দেখবার আছে সব দেখেছি। চিড়িয়াখানা, মিউজিয়াম, বায়োস্কোপ, থিয়েটার, পরেশনাথের বাগান, এমনকি কালীঘাটের কালী মন্দির পর্যন্ত। কি জায়গায় কলকাতা! চাকরিটা যাবার পর পরের দাসত্বের উপর বিতৃষ্ণা জাগলো। ভাবলাম ডাক্তারি ব্যবসাটা বেশ চমৎকার স্বাধীন ব্যবসা। কুণ্ডুবাবুদের বাড়ির ডাক্তারবাবুকে ধরে তার ডিসপেন্সারিতে বসে 1-2 মাস কাজ শিখলাম। কিছু বাংলা ডাক্তারি বই কিনে পড়াশোনা করলাম। তারপর নিজের দেশ ছেড়ে এই সুদূর যশোহর জেলার গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। এ গ্রামে ব্রাহ্মণের বাস নেই। হিন্দু মধ্যে কয়েক ঘর গোয়ালা ও কলু আছে, বাকি সব মুসলমান। পলাশপুরে কারোর কোঠা বাড়ি নেই, সকলেই নিতান্ত গরিব, সকলেরই খড়ের ঘর। খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তাও নয়। যদি বলেন এখানে কেন ডাক্তারি করতে এসেছি, তার একটা কারণ, নিকটবর্তী অনেকগুলো গ্রামের মধ্যে এখানেই হাট বসে। এমন কিছু বড় হাট নয়, তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলো গ্রামের লোক এখানে জড়ো হয়। হাটতলায় কখানা খড়ের আটচালা ও সবাইপুরের গাঙ্গুলিদের 6 আনি তরফের কাছারি ঘর আছে। কাছারি ঘরখানা দেয়ালবিহীন খড়ের ঘর। বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহসিলদার এসে 1-2 মাস থেকে খাজনাপত্র আদায় করে আবার চলে যান। সুতরাং ঘরখানা ভালো করে সারানোর দিকে কারোর নজর নেই। ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। সারা মেঝেতে ইঁদুরের গর্ত, মটকা দিয়ে বর্ষার জল পড়ে। ঝড়ঝাপটা হলে ঘরের মধ্যে বসেও জলে ভিজতে হয়। 6 আনির বাবুদের হেন কাছারি ঘরে নায়েবকে বলে কয়ে আশ্রয় নিয়ে এখানেই আছি। একাই থাকি। এদিকের সব গায়ের মতো এ গায়েও বন জঙ্গল, বাঁশবন, প্রাচীন আমের বাগান বড় বেশি। হাটতলার 3 দিকেই নিবিড় বাঁশবন ও আম বাগান। একদিকে সুরি জঙ্গলের গা ধরে 8 পোয়া পথ গেলে
বেত্রবতী নদী, স্থানীয় নাম বেদনা। বন জঙ্গলের দরুন দিনের বেলাও হাটতলাটা যেন খানিকটা অন্ধকার দেখায়। রাত হলে হাটতলায় লোকজন থাকে না। দু একখানা যা দোকানপত্র আছে দোকানিরা বন্ধ করে চলে যায়। তারপরে হাটতলা একেবারেই নির্জন হয়ে যায়। বনে ঝোপঝাড়ে বাঁশবাগানে জোনাকি জলে, কখনো কখনো ফুটন্ত ঘেটকুল ফুলের দুর্গন্ধ বের হয়। উত্তর দিকের শিমুল গাছটায় পেঁচা ডাকে। আমি একা বসে ভাত রাঁধি। কোনো কোনো দিন ভাত চড়িয়ে দিয়ে একতারা হাতে নিয়ে আপন মনে গান করি। আজ ৬-৭ মাস একটা পয়সা আয় নেই। হাটে ঢেড়া পিটিয়ে দিয়েছি যে 4 আনা ভিজিট নেব। ওষুধের দাম দাগ পিছু 1 আনা। তবুও রোগীর দেখা নেই। ভাগ্যিস মুজিবুর রহমান লোকটা ভালো, নিজের দোকান হতে আজ 4-5 মাস ধারে চাল ডাল দেয়, তাই কোনো রকমেই চলছে। গোয়ালপাড়ার দামু ঘোষের বাড়ি একটা নিউমোনিয়া কেস ছিল গত মাসে। মুজিবর এদিকের মধ্যে মাতব্বর লোক, সবাই তার কথা মানে। তাকে ধরে সুপারিশ করেছিলাম দামু ঘোষের কাছে, কিন্তু শেষ পর্যন্ত আমায় না ডেকে ডাকল গিয়ে বলরামপুরের অবিনাশ সেগড়া কবিরাজকে। অবিনাশ কবিরাজের উপর তাদের নাকি অগাধ বিশ্বাস। সুবাসিনীকে নিয়েই হয়েছে মুশকিল। বিয়ে করে পর্যন্ত তাকে বাপের বাড়ি ফেলে রেখেছি। একখানা ভালো কাপড় পর্যন্ত কোনোদিন তাকে দিতে পারিনি। ছেলেটির দুধের দাম 7-8 টাকা বাকি। শাশুড়ি ঠাকুরন তাগাদা করে চিঠি লেখে। কোথায় পাইব 7-8 টাকা? নিজেই পাই না পেটে খেতে। টাকা দিতে পারি না বলে শাশুড়ি ঠাকুরন মহা অসন্তুষ্ট। তিনি ভাবেন কত টাকাই না আমি রোজগার করি ডাক্তারি করে। কেউ বললে হয়তো বিশ্বাস করবে না, আর 4-5 মাস একরকম শুধু ভাত খেয়ে আছি। পাড়াগা হলেও কি হবে, জিনিসপত্র এখানে চাষ হয় না বলে সব কিছুর দাম অতিরিক্ত বেশি। পটল 2 আনা সের, আলু 6 পয়সা, মাছ 4 আনা 6 আনার তো কম হয়ই না। কেউ দেখতে পাবে বলে খুব ভোরে উঠে নদীর ধার হতে শুশনি আর কাঁচরাদাম শাক তুলে আনি মাঝে মাঝে। আজকাল আমের সময়, শুধু আম ভাতে আর ভাত। কতদিন যে শুধু নুন দিয়ে ভাত খেয়েছি তার হিসেব নেই। পাশ করা ডাক্তার নয় তো কি হয়েছে? বাড়ি বসে বই পড়ে কি আর ডাক্তারি শেখা যায় না? আজ 7-8 বছর তো ডাক্তারি করছি। অভিজ্ঞতা বলে তো একটা জিনিসও আছে। পাশ করা ডাক্তারের হাতে কি রোগী মরে না? ধোপাখালির ইন্দু ডাক্তার এসেও বিধু গয়লানির মেয়েটাকে বাঁচাতে পেরেছিল। তবে কেন যে দুষ্টু লোকে রটিয়েছে, মণি ডাক্তারের ওষুধ খেলে বাপু জ্যান্ত মানুষ মরে ভূত হয়। আমি গরিব বলে আমার দিকে কেউ হয় না, এক মুজিবর ছাড়া। ওই লোকটা আজ 3-4 মাস বিনা আপত্তিতে নিজের দোকান হতে চাল ডাল না দিলে আমাকে উপোস করেই থাকতে হতো। সে আমার জন্য যত কিছু করেছে এ অঞ্চলের কেউ তার সিকিভাগও কোনো দিন করেনি। তার ঋণ কখনো কোনো দিন শোধ করতে পারবো না। এসব অজপাড়াগা। রেল স্টেশন হতে 10-12 ক্রোশ দূরে। কাছে কোনো বড় বাজার কি গঞ্জ নাই। লোকজন নিতান্ত অশিক্ষিত। রোগ হলে ডাক্তার ডাকার বদলে জল পোড়া তেল পোড়া দিয়েই কাজ সারে। ফকির ডেকে ঝাড়ফুঁক করে, বলে অপদেবতার দৃষ্টি পড়েছে। ডাক্তার ডাকিবার রেয়াজ এখানে নেই বললেই চলে। বাড়ি যায়নি আজ 1.5 বছর। পলাশপাড়া আসিবার আগে কিছুদিন ছিলাম সৎরাজিতপুরে, তখন হতেই যায়নি। বাড়ি মানে শ্বশুর বাড়ি।
নিজের ঘর বাড়ি বলে কিচ্ছু নেই অনেক দিন হতেই। শ্বশুরবাড়িতে যেতে হলে 8 ক্রোশ হেঁটে নাভরণ স্টেশনে রেলে চাপতে হবে। সেখান হতে মশলন্দপুর স্টেশনে নেমে মোটর বাসে যেতে হবে খোলাপোতা। সেখানে মাটির লাইনের ছোট রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়ে ইছামতিতে নৌকোয় 6-7 ঘন্টা গেলে তবেই শ্বশুরবাড়ি। সব শুদ্ধ 3-4 টাকা খরচ পড়ে। যখনই হাতে টাকা এসেছে তখনই মানি অর্ডার করে সুবাসিনীর নামে পাঠিয়ে দিয়েছি। 3-4 টাকার মুখ একসঙ্গে কমই দেখেছি আজ 2 বছরের মধ্যে। টাকা পাঠালে শাশুড়ি ঠাকুরন আর আমার বিধবা শালীর গঞ্জনার চোটে বেচারিকে অতিষ্ঠ হতে হয়। তাই এবার যখন আসি খাওয়া দাওয়া সেরে নৌকাতে চড়ব, সুবাসিনী ঘরের কোণে ডেকে আমায় বলল, শোনো, এবার আমায় এখানে বেশি দিন ফেলে রেখো না। তুমি যেখানেই থাকো আমায় নিয়ে যেও শিগগির। ও শুভা, সেই সব পাড়াগা, সেখানে কি তুমি থাকতে পারবে? এই বা এমন কি শহর, তাছাড়া তুমি যেখানে থাকবে সেখানেই আমার শহর। এখানে দিদির বাক্যের জ্বালায় এক এক সময় মনে হয় যেন গলায় দড়ি দিই, কি গাঙে ডুবে মরি। সবই বুঝি শুভা, আমার যদি একটু সংস্থান হয় কোথাও, তবে তোমাকে ঠিক সেখানে নিয়ে যাব। আমি কি তোমাকে আর কোথাও ফেলে মনের সুখে থাকি? তুমি কি ভাবো? তবে কি করি বলো তো, সবই না আমাদের কপাল। দরজার বাইরে পা দিয়েছি, শাশুড়ি ঠাকুরন ওত পেতেছিলেন। বললেন, তুমি বাপু অমনি নিরুদ্দেশ হয়ে থেকো না গিয়ে। আমার তো একে এই অবস্থা, সংসারে এক পাল কুপুষি, কোথা থেকে কি করি বলো তো। এক কারি দুধের দেনা গোয়ালার কাছে, তা ছেঁড়া কাপড় পরে পরে দিন কাটায়। তা মা হয়ে তার চোখের সামনে দেখতে পারি নে বলে এক জোড়া কাপড় কিনে এনে দিয়েছিলাম, তা তার দামও এখনো বাকি। তোমার তো বাপু এখান থেকে চলে গেলে আর চুলের টিকি দেখা যায় না। কি যে আমি করি, এমন পুরুষ মানুষ বাপু বাপের জন্মে দেখিনি। কি কুক্ষণে যে তোমার হাতে মেয়েটাকে আমি দিয়েছিলাম ভগবান জানে। সেই অবস্থায় এসে থেকে আজ 1.5 বৎসর শ্বশুরবাড়ি মুখ হয়নি। অবশ্য এর মধ্যে মাঝে মাঝে হাতে যখন যা কিছুই এসেছে সুবাসিনীর নামে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সব শুদ্ধ ধরলে খরচের তুলনায় তার পরিমাণ খুব বেশি তো নয়। কিন্তু আমিই বা কী করব, চুরি ডাকাতি তো আর করতে পারি না। সত্যি, সুবাসিনীকে বিয়ে করা পর্যন্ত বেশি দিন তার সঙ্গে একসঙ্গে থাকবার সুযোগ হয়নি আমার। প্রথম প্রথম ভাবতাম একটা কিছু সুবিধা হলেই তাকে নিয়ে গিয়ে কাছে রাখব, কিন্তু বিয়ে করেছি আজ 6-7 বছর, তার মধ্যে এ সুযোগ কখনো হলো না। শ্বশুরবাড়িতে বা গিয়ে কয়দিন বা থাকা যায়? একে তো মেয়ে এতকাল ধরে রয়েছে, তার ওপর জামাই গিয়ে যদি 2 দিনের বেশি 10 দিন থাকলেই শাশুড়ি ঠাকুরন স্পষ্ট ও বিরক্ত হয়ে ওঠেন, বেশ বুঝতে পারি। কাজেই বুদ্ধিমানের মতো আগেই সরে পড়ি, নিজের মান নিজের কাছেই। একদিন শুনলাম পানখোলার পাঠশালায় একজন মাস্টারের পোস্ট খালি আছে। মুজিবুর রহমানের দোকানে সকালে বিকালে বসে 2-1 ঘন্টা সুখ দুঃখের কথা বলি। সে আমায় পরামর্শ দিল মাস্টারের জন্য চেষ্টা করতে। বাড়ি এসে কথাটা ভাবলাম, 7-8 বছর ডাক্তারি করে তো দেখা গেল পেটের ভাত জোটানোই দায়। তবুও যদি একটা বাঁধা চাকরি হয়, মাস গেলে যতই কম হোক কিছু তো টাকা হাতে আসবে। খবর নিয়ে জানলাম মকরন্দপুরের শ্রীনাথ দাস ওই পাঠশালার সেক্রেটারি। পরদিন সকালেই রওনা হলাম মকরন্দপুরে। মকরন্দপুর এখান হতে 7-8
ক্রোশের কম নয়। সকালে স্নান সেরে দুটি চাল গালে দিয়ে জল খেয়ে বেরিয়ে পড়লাম। মকরন্দপুর কোন দিকে আমার ঠিকমতো জানা ছিল না। পলাশপুর ছেড়ে অম্বিকাপুরের কলু বাড়ির কাছে যেতে কুলুরা বলে দিল, ঝিটকি পোতায় খেয়া পার হলে নখফুলের মধ্য দিয়ে গেলে 1.5 কোশ রাস্তা কম হতে পারে। সকাল 8টার মধ্যে খেয়া পার হলাম। একটি ছোট ছেলে আমার সঙ্গে এক নৌকায় পার হলো। মাঠের মধ্যে কিছু দূর গিয়ে সে একটা বট গাছের তলা দেখিয়ে বলল, ওই গাছতলা দিয়ে চলে যান বাবু, বাঁ দিকে নখফুলের রাস্তা। রোদ বেশ চড়েছে। ছোট্ট একটা খাল হেঁটে পার হয়ে গেলাম। বড় একটা আমবাগানের ভিতরে গিয়ে পড়লাম। এসব অঞ্চলের আমবাগান মানে গভীর জঙ্গল। তার মধ্যে অতি কষ্টে পথ খুঁজে নিয়ে বাগান পার হয়ে যেতেই একটা কোঠা বাড়ি দেখা গেল। ক্রমে অনেকগুলি দালান কোঠা পথের ধারে দেখা যেতে লাগলো। অধিকাংশই পুরাতন। প্রাচীন কার্নিশের দেয়ালে বট অশ্বত্থের চারা গজিয়েছে। গ্রামখানা ছেড়ে মাঠের মধ্যে একটা বট গাছের ছাওয়ায় কিছুক্ষণ বসে রইলাম। পিপাসা পেয়েছে। ভাবলাম নখফুলে কাহারো বাড়ি থেকে জল চেয়ে খেলে ভালোই হতো। এদিকে শুধুই মাঠ, নিকটে আর কোনো গ্রাম তো নজরে পড়ে না। পুনরায় পথ হাঁটতে লাগলাম। পথে সবই চাষাদের গা পড়তে লাগলো। ব্রাহ্মণ মানুষ, যেখানে সেখানে তো আর জল খেতে পারি না। সুদূরপুর, চাতরা, নলদি, মামুদপুর, তারপরেই পড়ল আর একটা মাঠ। বেলা তখন দুপুর ঘুরে গিয়েছে। কিছু খেতে পেলে ভালোই হতো, পেট জ্বালা করছে। অতঃপর একটু জল খেলেও হতো। ডিস্ট্রিক্ট বোর্ড কি ছাই এদিকে কোথাও একটা টিউব কল লাগায়নি? মাঠের মধ্যে কোথাও কি একটা পুকুরও নেই? মেটে রাস্তায় হেঁটে যখন নদীর ধারে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গিয়েছে। গিয়ে দেখি খেয়াঘাট কচুরিপানায় বুজে গিয়েছে। খেয়ার নৌকাখানি ডুবানো অবস্থায় এপারে বাঁধা আছে। কোনো জনপ্রাণী নেই। কি বিপদ! এখন পার হওয়ার কি হবে? নিকটে একটা চাষাগা। সেখানে খোঁজ নিয়ে জানলাম কচুরিপানায় ঘাট বুজে যাওয়ায় সেখানকার খেয়া আজ মাসখানেক যাবৎ বন্ধ। আরও কোষখানেক উজানে খালিশপুরের ঘাটে খেয়া পারাপার হয়। এই অবস্থায় মাঠ ভেঙে এক ক্রোশ নদীর ধারে ধারে খালিশপুর পর্যন্ত যাওয়া তো বড় কষ্টের ব্যাপার। আবার জিজ্ঞাসা করে জানলাম পোয়াটা পথ গিয়ে একটা বড় শিমুল গাছের নিচে নদী হেঁটে পার হওয়া যায়। অন্ধকারে 1/2 মাইল হেঁটে নদীর ধারে একটা শিমুল গাছ দেখা গেল বটে, কিন্তু জল সেখানে বিশেষ কম বলে মনে হলো না। জলে তো নামলাম। জল ক্রমে হাঁটুর উপর ছেড়ে কোমরে উঠল। কোমর হতে বুক, বুক থেকে গলা, জামা কাপড় ভিজে ন্যাতা হয়ে গেল। তখন জল উঠছে। নাকে এসে যখন ঠেকল তখন পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে চলছি। অন্ধকার হয়ে গিয়েছে। ভয় হলো একা এই অন্ধকারে অজানা নদী পার হতে কুমির না আবার এসে পড়ে। বড় কুমির নাই আসুক, 2-1টা মেছো কুমিরও তো গুঁতো মারতে আসতে পারে। কোনো রকমে ওপারে গিয়ে উঠলাম। কোনো দিকে লোকালয় নেই, একটা আলো জ্বলে না এই অন্ধকারে। একটা জায়গায় মাঠের মধ্যে দুদিকে রাস্তা গিয়েছে। মকরন্দপুরের রাস্তা কোন দিকে, ডাঁ দিকে না বাঁয়ে, কে বলে দেবে? জনমানবের চিহ্ন নেই কোথাও। ভাগ্য আবার এমনই ভেবেচিন্তে যে পথটা ধরলাম
সেইটাই ঠিক ভুল পথ। আধ ক্রোশ 3 পোয়া পথ হাঁটার পরে এক বাগদি বাড়িতে জিজ্ঞেস করে জানলাম আমি 3 পোয়া পথ উল্টো দিকে এসে পড়েছি। যা উচিত ছিল আমার ডান দিকের পথে, এসেছি আমি বাঁ দিকের পথে। আবার তখন ফিরে গিয়ে সেই পথের মোড়ে আসলাম, সেখান হতে ডায়ের পথ ধরলাম। এবার পথে বিষম জঙ্গল, বড় বড় আমবাগান, বাঁশবন আর ভয়ানক আগাছার জঙ্গল। আমি জানতাম এখানে খুব বাঘের ভয়, দিনে মানে গরু বাছুর বাগে নিয়ে যায়। একবার আমি একটা রোগীর চিকিৎসা করি, তার কাঁধে গো বাঘার থাবা মেরেছিল। ভীষণ অন্ধকার, রাস্তা হাঁটা বেজায় কষ্ট, পাকা আম পড়ে পথ ছেয়ে আছে। এসব অঞ্চলে এতই আম যে আমের দর নেই, তলায় পড়া আম কেউ একটা কুড়োয়ও না। অন্ধকারে আমের উপর পা দিয়ে পা পিছলে পড়ে যেতে লাগলাম। আম তো ভালো, সাপের ঘাড়ে পা দিলেই আমার ডাক্তার লীলা সাঙ্গ হয়ে যাবে এক্ষুনি, তাই ভাবছি। অতি কষ্টে মকরন্দপুর পৌঁছালাম। রাত তখন 9টা। সেক্রেটারি শ্রীনাথ দাসের বাড়িতে রাতে আশ্রয় নিলাম, কিন্তু চাকরি হলো না, যাতায়াতই সার। পরদিন সকালে শ্রীনাথ দাস বলল, এ মাসে নয়, আশ্বিন মাস থেকে ভাবছি লোক নেমো। তা বাপু, স্কুলের যাওয়া অবস্থা একদমই ভালো নয়। ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্যে তা মাসে 10 টাকা 4 আনা আসে, সেইটি ভরসা। ছাত্ররা যা মাইনে দেয় তা মোটে 3 শিকে। 2 জন মাস্টার কি করে রাখি বলুন তো মশাই। তা আপনি আশ্বিন মাসের দিকে একবার খোঁজ করবেন, বুঝলেন। গেল মিটিয়ে। আশ্বিন মাস পর্যন্ত এখন খাবো কি? তা কি আর করি, পাঠশালার 2য় পণ্ডিত পদের জন্য বসে থাকি। তা বেতন শুনলাম 5 টাকা। হেড পণ্ডিত অবশ্য পান 9 টাকা। সারাদিন হেঁটে আবার ফিরলাম পলাশপুরে। সন্ধ্যা হয়ে গেল ফিরতে ফিরতে। শরীর অত্যন্ত ক্লান্ত, পাগুলো টনটন করছে। মুজিবর জিজ্ঞাসা করলে, তা কি হলো ডাক্তারবাবু? তাকে সব বললাম। তারপর নিজের অন্ধকার খড়ের ঘরে ঢুকে ভাঙা লণ্ঠনটা জ্বেলে দিলাম। নদীর ঘাট থেকে হাত মুখ ধুয়ে এসে মাদুর বিছিয়ে শুয়ে পড়লাম। খুব খিদে পেয়েছিল, কিন্তু উঠে আবার রাতভর উৎসাহ মোটেই ছিল না। গোটা কতক আম খেয়ে রাত্রি কেটে গেল। অন্ধকারে শুয়ে শুয়ে কত কথাই ভাবি, একা একা কাটাতে হয়। কথা বলবার একজন মানুষ পর্যন্ত নেই। এই হয়েছে সকলের চেয়ে বড় কষ্ট। ইচ্ছা হয় স্ত্রীকে কাছে এনে রাখি, কতকাল তাকে দেখিনি, তার একটু সেবা পেতে স্বাদ জাগে মনে। এই সারাদিন খেটে খুঁটে আসলাম, ইচ্ছা হয় কাছে বসে একটু গল্প করুক, দুঃখ কষ্টের মধ্যেও সুখে থাকব। কিন্তু আনি কোথা থেকে? আনলে খাবই বা কি? হাটতলায় কি ভীষণ অন্ধকার, মাত্র 2খানি দোকান, তাও দোকানিরা বন্ধ করে চলে যায়। চারিদিকে বড় বড় গাছপালার অন্ধকারে জোনাকি জলে। বিলাতি আমড়া গাছটায় বাদুড়েরা ডানা ছটপট করে। গভীর রাত্রি হয়েছে, কিন্তু গরমে ঘুম আসে না চোখে। কি বিশ্রী গুমোট। সারা রাত্রি ঢুপ ঢাপ শব্দে পাকা আম পড়ে চারিদিকের আম বাগানে। শুয়ে শুয়ে শুনি, কি আর করি, ঘুম তো হয় না। উহ, কি একঘেয়ে হয়ে উঠেছে এখানকার জীবন। সকালে উঠে নদীর ধারে একটু বেরিয়ে আসি, সেই হাটতলায় আবার ফিরে আসি। বেশি দূর কোথাও যেতে পারি না, কি জানি যদি রোগী এসে ফিরে যায়। সারাদিন ডিসপেন্সারি আগলে বসে থাকি আশায় যদি কোনো রোগী আসে। আর তাছাড়া যাই বা কোথায়, চাষা গা,
কোনো ভদ্রলোকের বাড়ি নেই যে একটু বসে গল্প গুজব করব। ঘুরে ফিরে সেই আমার ফুটো খড়ের ঘরের ডিসপেন্সারি আর মুজিবরের দোকান, দোকান আর ডিসপেন্সারি। কোনো কোনো দিন অবশ্য সন্ধ্যার দিকে পিপিলি পাড়ার বিলের ধারে বেড়াতে গিয়ে দেখি বাগদিরা কি করে ডোঙায় উঠে কোচ ছুঁড়ে কই মাছ ধরে। অন্ধকার দেখে দুটো হয়তো শাক তুলে আনি কোনো কোনো দিন। একঘেয়ে আম ভাতে ভাত সেই বৈশাখ মাস হতেই খাচ্ছি। কতদিন আর ভালো লাগে বলুন তো? আমার কপালে নাম যশ নেই। কাল ও পাড়ার বিষ্ণু কলুর বড় ছেলেকে সন্ধ্যার পরে ঘানি ঘরের দরজায় সাপে কামড়ালো। আমি শুনেই ছুটে গেলাম। আমায় অবশ্য কেউ ডাকতে আসেনি, কিন্তু কানে শুনে তো চুপ করে থাকতে পারিনি। কি করি? গিয়েই শক্ত করে গোটা কতক বাঁধন দিলাম। যেখানে কামড়েছে সেখানে পটাশ পারম্যাঙ্গানেট টিপে দিলাম। এমন সময় পাড়ার লোকে ওঝা ডেকে আনলো। ওঝা আমার বাঁধন খুলে ফেলতে হুকুম দিল। আমার নিষেধ কেউ গ্রাহ্য করল না। বাঁধন খুলে ঝাড়ফুঁক করতে লাগলো। রোগী সেরে উঠল। ঝাড়ফুঁক সব বাজে কথা। আমার বাঁধনে আর পটাশ পারম্যাঙ্গানেটে কাজ হয়েছিল। নাম হলো সেই ওঝার। যাক, সেজন্য আমি দুঃখিত নই। একজনের জীবন বেঁচে গেল, এই আমার যথেষ্ট পুরস্কার। না খাওয়ার কষ্টও সহ্য করতে পারি, একঘেয়ে জীবনের কষ্ট একেবারেই মারা যাচ্ছি। তবুও বসে বসে দিবা স্বপ্ন দেখে মনের দুঃখ কাটাই। কি করব? টাকা পয়সা হাতে হলে কি করব বসে বসে সেটাই ভাবি। সুবাসিনীকে নিয়ে আসব, খোকাকে নিয়ে আসব। নদীর ধারে মুজিবর জমি দেবে বলেছে, সেখানে দুখানা খড়ের ঘর তুলব। বাড়ির চারিধারে ছোট একখানা ফুলের বাগান করব। সন্ধ্যাবেলায় আধ ফুটন্ত বেল ফুলের কুঁড়ি এই গ্রীষ্মের সন্ধ্যাবেলায় রেকাবিতে ভরে নিয়ে এসে কিছু ঘরে রাখব, আর কিছু নিয়ে সুভাষিনীর খোপায় পরিয়ে দেব। এখনকার তহসিলদারকে বলে কিছু ধানের জমি নিয়ে চাষবাস করব। ঘরে যদি ধান থাকে তো সচ্ছলতা আপনিই আসবে। ভাদ্র মাসে একদিন ডিসপেন্সারি ঘরে বসে আছি, দেখি যে একটি মেয়ে হাটতলার বনের মধ্যে জামতলায় কি যেন খুঁজছে। আমায় দেখে আমার দিকে চেয়ে রইল। বললাম, কি খুঁজছো ওখানে, ও খুকি? মেয়েটি লাজুক সুরে বলল, ঘেটকোলের ডগা। কি হবে ঘেটকোলের ডগা? ঘেটকোলের ডগা তো খায়। কথাটা জানতাম না। ঘেটকোলের ডগা যদি খাওয়া যায় তবে তো আমার তরকারি কিনবার সমস্যা ঘুচে যায়। হাটতলার চারিদিকে বন জঙ্গলেই দেখেছি বহু ঘেটকোল আছে, কিন্তু কোনটি গাছ সঠিক সেটা আমি জানি না। নাম শুনেছি অনেকবার। বললাম, তা কই কীরকম গাছটা দেখি? মেয়েটি বলল, এই দেখুন, কচু গাছের মতো দেখতে, কিন্তু একটা পাতা তিনটে ভাঁজ করা। তা কি করে খায়? যেমন ইচ্ছে, ছেচকি করে খায়, চচ্চড়ি করেও খায়। খাবেন? তাহলে তুলে দেব। মেয়েটির কাছে আমি একটু চাল দেখালাম। ডাক্তারবাবু হয়ে কিনা বুনো ঘেটকোলের ডগা খাবো? তাই বললাম, ও তা খেতে কেমন? ভালো। ও সব কেঁচু ঘচুর ডগা কে রাঁধবে? তা কি করে রাঁধতে হয় বল জানো? মেয়েটি শিখিয়ে দিল ঘেটকোলের ডগার ছেচকি রাঁধবার প্রণালী। এক আটি ডগা তুলে দিয়েও গেল। যাবার সময় আমার রান্নাঘরের দিকে চেয়ে বলল, এখানে কে থাকে? আমিই থাকি। সে কথা নয়, আপনার সঙ্গে থাকে কে? রেঁধে বেড়ে দেয় কে আপনাকে? কেউ না, নিজেই রাঁধি।
সেই থেকে মেয়েটি আমায় কেমন একটু কিপার চোখে দেখতে লাগলো। যখনই সে হাটতলায় ঘেটকুলের ডগা তুলতে আসে আমায় এক আঁটি করে দিয়ে যায়। সকালের দিকেও আসে, আবার বৈকালেও আসে। একদিন বৈকালে আপন মনে বসে আছি, মেয়েটি এসে দাওয়ার ধারে কোচর হতে কিছু ডুমুর পেরে আমার দাওয়াতে রাখলো। ও বেলা হরেকলুদের পুকুর পাড় থেকে ডুমুর পেরেছিলাম, তাই ভাবলাম আপনারা দুটো দিয়ে যাই। মেয়েটি কে তা আমি কখনো জিজ্ঞাসা করিনি। মেয়েটি দেখতে বেশ ভালো, বড় বড় চোখ, বয়স 18 কি 19 হবে। গায়ের রং যতটা ফর্সা এসব পাড়া গায়ে, তত সুন্দর গায়ের রং প্রায় দেখাই যায় না। তবে ব্রাহ্মণ কায়স্থ ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। সেদিন তার পরিচয় জানলাম, সে এই গ্রামেরই বিধু গোয়ালিনীর মেয়ে। তার ভালো নাম সম্ভবত প্রেমলতা বা ওই রকম কিছু হবে, সবাই প্রেমও বলে ডাকে। অল্প বয়সে বিধবা হয়েছে, যেমন সাধারণত আমাদের দেশে গোয়ালার ঘরে হয়ে থাকে। মেয়েটি কিছুক্ষণ চালের বাতা ধরে দাঁড়িয়ে গল্প করল, বলল, আপনার বিয়ে হয়নি? কেন হবে না? তবে বউকে নিয়ে আসেন না কেন? এখানে তো আপনার রান্না বান্নার খুব কষ্ট। হ্যাঁ, তা বটে, এবার আনবো ভাবছি। মা বাবা আছেন? না। কোথায় আপনার বাড়ি? সে তুমি চিনবে না খুকি, সে অনেক দূর। এইভাবে আলাপের সূত্রপাত। তারপর কতদিন সকালে বিকালে প্রমো আসতো। কোনো দিন ওলের ডাঁটা, কোনো দিন ডুমুর, কোনো দিন বা একটা চালতা। নিজে যা বনে জঙ্গলে সংগ্রহ করত তার কিছু ভাগ আমাকে না দিয়ে তার যেন তৃপ্তি হতো না। মাঝে মাঝে ওইখানটা দাঁড়িয়ে চালের বাতা ধরে কত গল্প করত। সরলা বালিকা কাঠ কুড়িয়ে শাক পাতা তুলে তার দরিদ্র মায়ের গৃহস্থলীর অভাব দূর করার চেষ্টা করে। তেমন এই দরিদ্র ডাক্তারের প্রতি গভীর অনুকম্পাবশত তার ভাতের থালার উপকরণও জুটিয়ে দিত। বড় ভালো লাগতো তাকে। একটা অদৃশ্য সহানুভূতির সূত্র সে আমাকে বেঁধেছিল, বোধহয় আমিও তাকে বেঁধেছিলাম। পলাশপুরের হাটতলায় নিঃসঙ্গ জীবনে একটা মমতাময়ী নারীর সঙ্গ বোধহয় খুব ভালোই লেগেছিল আমার। তাই সে আসলে মনটা খুশি হয়ে যেত। ইদানিং সে আসতো ঘন ঘন, নানা ছলছুতোয়, কারণে অকারণে এসে খেইহারা কথাবার্তায় কাটিয়ে দিত অনেকক্ষণ। একদিন লক্ষ্য করলাম প্রমো তার বেশভূষার দিকে নজর দিয়েছে। প্রথম যেদিন তাকে দেখেছিলাম সে সেদিন খুবই এলোমেলো ছিল, কিন্তু আজ সে যত্ন করে খোপা বেঁধেছে। ফর্সা শাড়িখানা পরিপাটি করে পরতে শিখেছে। মুখের হাসির মধ্যে একদিন সলজ্জ সংকোচের ভাব দেখলাম। এই ধরনের হাসি তার মুখে নতুন। আর কতভাবেই সে সেবা করত আমাকে। শাক তুলে দেওয়া, তরকারি কুটে দেওয়া, আগে আগে এসে চালের বাতা ধরে দাঁড়িয়ে থাকতো। ইদানিং দাওয়ার এক কোণে এসে বসে। তার মুখের ভাব দিন দিন যেন আরও সুশ্রী হয়ে উঠছে। পলাশপুরে তো কত লোক আছে, হাটতলায় তো কত লোকই যাতায়াত করে। এই দরিদ্র ডাক্তারের নিঃসঙ্গ জীবনের প্রতি কেহই এমন দরদ দেখায় না। তাই বলি, পুরুষ মানুষের মেয়ে মানুষের মতো বন্ধু কোথায়? গত ফাল্গুন মাসে উপরে উপরই কয়েকদিন সে আসলো না। মনটা ভারী বিষণ্ণ হয়ে রইল। এমন তো সে কখনো করে না। 2-3 দিন পর কানে গেল বিধু গোয়ালিনীর মেয়ের টাইফয়েড হয়েছে। কেউ ডাকতে আসলো না ঠিকই, কিন্তু নিজেই দেখতে গেলাম। দেখে শুনে বুঝলাম এ বয়সে টাইফয়েড শিবেরও অসাধ্য রোগ। প্রাণপণে চিকিৎসা করতে লাগলাম।
ওরা 7 দিন পরে আমার উপর আস্থা হারিয়ে ডাকলো ইন্দু ডাক্তারকে। আমাকে রোগশয্যার পাশে দেখে প্রমোর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। প্রথম দিন শুনলাম ইন্দু ডাক্তার যেদিন দেখতে এসেছিল সেদিন সে ইন্দু ডাক্তারের ওষুধ খেতে চায়নি। মরার 6-7 দিন আগে হতে সে অজ্ঞান অবস্থায় ছিল। আজ কয়েক মাস হলো আমি আবার যেই একা সেই একা। কে আর আমার জন্য শাক ডুমুর ঘেটকোলে ডগা তুলে দেবে? এখন আবার সেই আম ভাতে ভাত। বর্ষা নেমে গিয়েছে, রাস্তাঘাট বেজায় কাদা, মশার উৎপাত বেড়েছে। হাটতলার চারিপাশে বাগানের বড় বড় গাছের মাথায় সারাদিন ধরে মেঘ জমছে। ঝুপঝুপ বৃষ্টি পড়ে আকাশ খানিকটা ফর্সা হয়েছে, আবার মেঘ এসে উড়ে আসছে, আবার বৃষ্টি হচ্ছে। জলে ভিজে গাছগুলো গুড়িগুলির রং আবলুসের মতো কালো দেখাচ্ছে। চুপ করে বসে থাকি, মনে হয় কারাঘরে আবদ্ধ হয়ে আছি। যখন নিতান্ত অসহ্য হয় মুজিবরের দোকানে গিয়ে বসি। নিচু চালা ঘরের দোকান, রেড়ির তেল, কেরোসিন তেল, জিরে মরিচ, খড়িমাটি, কড়া তামাক, আলকাদরা, পচা সর্ষের তেল, সব মিলে কেমন একটা গন্ধ ঘরটায়। গন্ধটায় মনটা হু হু করে। মনে হয় এ কোথায় পাড়া গায়ে পড়ে আছে, কবে বেড়া জালের নাগপাশ হতে মুক্তি পাব। আদেও মুক্তি পাবো কি না তাই বা কে জানি। জীবনটা যেন কেমন ধারা হয়ে গেল। তবুও যদি এত কষ্টেও এই একঘেয়ে অজ পাড়া গায়েও আমার মনে হয় সুভাষিনী থাকতো, তবে সব কষ্টই সহ্য করতে পারতাম। আর আমার ছোট্ট খোকাটি, কতদিন তাকে দেখিনি। একবার যখন কলকাতায় থাকতাম, ভবানীপুর দিয়ে আসছি, দেখি একটা বড় বাড়ি হতে দলে দলে মেয়েরা বই হাতে করে বাইরে আসছে। নানা বয়সের মেয়ে আছে তার মধ্যে। ভাবলাম এ কি, এত মেয়ে আসে কোথা থেকে, ব্যাপার কি, একবার দেখতে হবে তো। তারপর জানলাম সেটা একটা মেয়েদের কলেজ। কি চমৎকার সব মেয়ে ছিল তার মধ্যে, কেমন সব পরনে, কেমন চশমা, কি রূপই। আর একবার দেবেন্দ্র ঘোষ স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম, একটি বড় লোকের বাড়ির দোতলায় কোনো এক মেয়ে গান গাইছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম কিছুক্ষণ। অমন সুন্দর গান তারপর আর কখনো শুনিনি। কোথায় বা শুনবো? গানের কয়েকটি লাইন এখনো মনে আছে। প্রিয়, তুমি আসো নাই আজ ভোরে, মধুমালতীর নয়নে শিশির দোলে। সেসব গান আমাদের মতো মাটির মানুষের জন্য নয়। সারাদিন ঝমঝম বৃষ্টির পর সন্ধ্যার সময়টা একটু বাদল থেমেছে। গাছপালার অন্ধকারের সঙ্গে আকাশের অন্ধকার মিশিয়া হাটতলা যেমন নির্জন তেমনই অন্ধকার। ডোবার জলে মনের আনন্দে ব্যাঙ ডাকছে। প্রমো যেখানে ঘটকলের ডগা তুলত, সেই সব বনে ঝিঝি পোকার দল একঘেয়েভাবে সমানে ডেকে যাচ্ছে। জাম গাছের উঁচু ডালটা হতে দমকা হাওয়ায় ছচ্ছর করে পাকা জাম বনের মধ্যে অন্ধকারে জলে ভেজা শ্যাওলা বনের মধ্যে পড়ছে। নির্জন সন্ধ্যায় একাই বসে আছে। আজ তাহলে এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।